প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমকালীন বার্তার সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাওলানা আব্দুল কাদের ছালি। সিলেটের কীর্তি সন্তান, থাকেন প্রবাসে। আমি আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি হঠাৎ করে লন্ডন থেকে ঢাকায় এসেছেন, এই আসার প্রেক্ষাপটটা কি? ধন্যবাদ আপনাকে এবং সমকালীন বার্তাকে। আমার লন্ডনে থেকে বাংলাদেশে আসার অনেকগুলো কারণ। প্রথমত হচ্ছে এটা আমার মাতৃভূমি এবং মাতৃভূমিতে আসার তো একটা মানুষ সবসময় সুযোগ খোঁজে এবং এই সময়টা হচ্ছে, এই সুযোগটা আমার জন্য একটা বড় সুযোগ। দেশের মানুষ, পরিবার, সবার সাথে সাক্ষাৎ করার। আর এই মুহূর্তে আসার স্পেশালি মেইন কারণ হলো যে আমাদেরকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দাওয়াত করেছেন এবং তার ইনভাইটেশনে আমরা এখানে এসেছি তার সাথে একটা মত বিনিময় সভায় মিলিত হবার জন্য। গত 15 বছর অনেকবার দেশে এসেছেন, আর সরকার পরিবর্তন এবারে প্রথম আসলেন। এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আপনি পরিলক্ষণ করেন কিনা? এটা হিউজ পার্থক্য। এটা স্বাভাবিকভাবে তখন ছিল স্বৈরাচার, তখন ছিল নিপীড়ন, তখন ছিল মামলার ভয়, তখন ছিল রিমান্ডের ভয়, অ্যারেস্টের ভয়, তারপরে রাজনৈতিক নিপীড়নের ভয় এবং রাজনৈতিকভাবে চিহ্নিত করে আপনাকে সাজা শাস্তি দেওয়ার ভয়। এখন কিন্তু একটা ভয়হীন, এই যে স্বৈরাচারের পতনের মাধ্যমে গত 5ই আগস্টে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, এখন দেশে আর স্বৈরাচার নাই। জনগণের আন্দোলনের ফলে জনগণের পছন্দনীয় একটি ইন্টারিম সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন হচ্ছে একটা মুক্ত পরিবেশ। এখন আমরা মনে করি যে এটা আমার স্বদেশ, এটা আমার মাতৃভূমি, কেউ আমাকে কোথাও আটকাবে না, কেউ বাধা দিবে না। আমি কিছু কথা বলতে চাই, সেটা আমি মন খুলে বলতে পারবো। এটার পার্থক্য অনেক। বন্দি জীবন আর মুক্ত জীবনের যে পার্থক্য, এক্স্যাক্টলি এই অনুভূতিটা আমার আজকে বাংলাদেশে এসে। আমি এই প্রসঙ্গে আপনাকে বলি যে গত 17 বছরে অনেকবার আসিনি। এটা ছিল এই নিপীড়নের ভয়। মাত্র আমি 2বার এসেছি। একবার আমার আব্বা মারা যান, অসুস্থ ছিলেন সিরিয়াসলি, এবং উনি ইন্তেকাল করেন। সেই সুবাদে বাধ্য হয়ে আমি আসি। নিতান্তই এক ধরনের বলতে পারেন যে একটা গোপন আসা যাওয়া। তো যতটুকু চলাফেরা করেছি সেটাও আমাকে সতর্কভাবে পার্সোনাল চ্যানেলে থাকতে হয়েছে, এবং সেইভাবে চলে যাই। এরপরে দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দেশে আর আসিনি। সেই পরিবেশ ছিল না। তো না থাকার কারণে এবার সরকার পতনের পরে এই আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার দেশ, আমার স্বদেশ, আমার মাতৃভূমি যেরকম চেয়েছিলাম সেই পরিবেশে উন্মুক্ত হয়েছে। আমি তো থাকবে, এমন কোনো আশা কি আপনি করেন? কেন? অবশ্যই আশা করি, এবং এই আশা নিয়ে গত 17 বছর আমরা আন্দোলন করেছি। এখন এবং কেন, বিকজ আমরা এই দেশের নাগরিক, এবং নাগরিক হিসেবে আমাদের চাওয়া কিন্তু এটাই যে আমরা চাই যে আমরা নাগরিক অধিকারকে আমরা পূর্ণ মর্যাদায় ভোগ করব। ইভেন আমাদের কনস্টিটিউশনে আমাদেরকে যে অধিকার দেওয়া হয়েছে সেটাকে আমরা পূর্ণভাবে পালন করার সুযোগ আমরা পাবো। কোথাও বাধাগ্রস্ত হবে না এবং কোথাও আমাদেরকে নিয়ন্ত্রণ করা হবে না। এবং যখন যেখানে যে জিনিস আমরা চাই সেই জিনিসগুলো আমরা সাপোর্টটা গভর্নমেন্টের থেকে, গভর্নমেন্ট অফিসের থেকে, বিভিন্ন দপ্তর থেকে আমরা সেটা পাবো। সেই জন্যে এই এই পরিবেশটা অব্যাহত থাকুক, স্বৈরাচার না আসুক এবং স্বৈরাচারের সমস্ত পথ রুদ্ধ হোক। স্বৈরাচারের যে সমস্ত ফেলে যাওয়া, রেখে যাওয়া তার যে এজেন্টগুলো আছে, এই রুটটা যেন পরিপূর্ণভাবে মূলোৎপাটিত হয়, সেটা আমাদের এখন থেকে আমাদের আন্দোলন, আমাদের চাওয়া। অভিযোগ আছে যে মানে বাইরে থেকে যারা আসেন তারা বিমানবন্দরে নানা ধরনের হয়রানির শিকার হন। এবার আপনার বিমানবন্দর থেকে বের হওয়ার পরিবেশটা একটু বলবেন কি? এবারে বিমানবন্দরে যেটা আমরা শুনতাম যে সেখানে অনেক ডেভেলপ করেছে, হয়তো কারো কারো ক্ষেত্রে কোনো সময় এটা হয়েছে। আমি যখন আসি গত 4 তারিখে এসে এখানে নামলাম ঢাকা বিমানবন্দরে,
আমি পার্সোনালি কখনো কিন্তু হয়রানির শিকার হয়নি এয়ারপোর্টে। হয়তো এটা নানান ধরনের ব্যাপার, পার্সন টু পার্সন ভেরি করে। আমার ব্রিটিশ পাসপোর্ট ছিল। আমি আমার কথা বলার ধরন একটু কোঅপারেটিভ। তো সেসব কারণে হয়তো হয় নাই। এবং এবার মনে করেছিলাম যে এটা আরো একটু সহজ হবে। তো একইভাবে এবারও কিন্তু এয়ারপোর্ট থেকে এসেছি। কোনো ধরনের হয়রানি, জিজ্ঞাসা এগুলোর কোনো সময় শিকার হয় নাই। কিন্তু এটাকে আরো সহজ করা দরকার। যেমন কিউর মধ্যে লম্বা সময় থাকতে হয়। অফিসাররা মানে একটা কাজ শুরু করতে তখন সময় নেন। আমি যখন গেলাম লাইনে দাঁড়ালাম ৩ বার আমাকে লাইন বদলাতে হয়েছে। তো এরপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এই সময় তাদের মনে হয় ডিউটি চেঞ্জের সময় আসলো। তো ডিউটি চেঞ্জ করলো। যারা দাঁড়িয়ে আছে লম্বা সময়ব্যাপী তাদেরকে কেউ বলে না যে আপনারা জাস্ট ওয়েট, আমরা এখন জাস্ট ডিউটি চেঞ্জ করছি। সেটাও কিন্তু তারা বলছে না। অথবা কোনো নেম প্লেট যেখানে টাঙ্গিয়ে দিতে পারতো যে এখন ১০ মিনিটের জন্য আমরা আছে, যেটা করা হয় সব সমস্ত কাউন্টারে করা উচিত। উইদাউট ইনফরমেশন আমরা দাঁড়িয়ে আছি, তারা চেঞ্জ করছে কি না করছে না, তারা কথা বলছেন, একজন আসতেছেন, একজন যাচ্ছেন, আরেকজন এসে কম্পিউটার টিপছেন, আরেকজন বাইরে গিয়ে পরামর্শ করছেন। এই জিনিসগুলো দেখলাম যে উইদাউট এনি কমিউনিকেশন উইথ দ্য প্যাসেঞ্জার্স। তো তারা বুঝতে পারছে না যে এখানে কি ঘটছে, আমাদেরকে কি অ্যাভয়েড করতেছে না আমাদেরকে নিয়ে সন্দেহ করছে, আর না আমাদেরকে আবার বলবে যে এই লাইন বদলে আরেক লাইনে যান। আমরা কিছুই বুঝতেছি না। এই যে ইনফরমেশনটা, এটা উচিত ছিল ইনফরমেশনটা পাস করা প্যাসেঞ্জারদের কাছে। তো আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে ওনারা তারপরে তখন বুঝলাম যে ডিউটি চেঞ্জ হয়েছে, নতুন লোক আসবেন এবং তারা এই দায়িত্বটা নেবেন। এইটুক আর কি একটু আপগ্রেড করা দরকার। আপনি বলেছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আপনারা ঢাকা এসেছেন। তিনি কতজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি কেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? সেটা হচ্ছে আমাদেরকে জন হিসেবে আমন্ত্রণ জানাননি। আমাদের একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন, এবং যেটা আমরা এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি, যারা প্রবাসী বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড, তাদের স্বার্থ এবং তাদের সুবিধা এগুলো নিয়ে আমরা কাজ করি। তো গত ৫ বছরে এসব ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি। ব্রিটেনে, আমেরিকায়, দুবাইতে, মালয়েশিয়াতে, ফ্রান্সে, ইতালিতে ইমিগ্রেন্টদের যে সমস্ত প্রবলেমগুলো আছে, যেগুলো আইনগত প্রবলেম, তারপরে তাদের যে বৈধতার সমস্যা, পাসপোর্টের সমস্যা, এনআইডি সমস্যা, অনেকগুলো ক্রাইসিস, ভূমি দখল করার সমস্যা, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। গভর্নমেন্টের সাথে আমরা রেগুলার করেসপন্ডেন্ট যোগাযোগ এগুলো ছিল আমাদের। তারপরে এখানে এই সংগঠনের নাম হচ্ছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস। এটা আমাদের ব্রাঞ্চেস আছে আমেরিকাতে, নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে, তারপরে দুবাইতে, মিডল ইস্টে, ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে এবং সাউথ এশিয়াতে। তো আমাদেরকে যখন ইনভাইট করে অর্গানাইজেশনকে, তখন অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা একটা টিম গঠন করি এবং টিমের মধ্যে আমরা ৪০ জনের তালিকা আমরা পাঠাই। এখানে ৪০ জনের তালিকায় সেখানে অনুমোদিত হয়। পরবর্তী সময় ফাইনালি আমরা যখন আসি তখন ৩০ জন আমরা ছিলাম। তো ৩০ জনের টিম আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করি। আপনাদের কোন কোন বিষয়ে কথা হয়? আমাদের কথা হয়, আমাদের টিমটা ১২টা টিম ছিল, এর মধ্যে ১২টা গ্রুপ, ১২টা ইস্যুতে আমরা আগেই তাদেরকে আমরা জানিয়ে দিই যে এই বিষয়গুলো আমরা আলাপ করব, এবং কি কি আলাপ করব সেটাও কিন্তু তাদেরকে জানানো হয়, এবং তারা এগুলোকে গ্ল্যাডলি ওয়েলকাম জানান। লেট আস সিট ডাউন এন্ড টক। তো এবং আমরা সেখানে ১২টা টিমের মধ্যে ১২টা টিমে এক একটা টিমে ৩ জন ৪ জন করে মেম্বার ছিলেন, যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে যারা এক্সপার্ট, অভিজ্ঞ বা ধারণা রাখেন, তাদেরকে নিয়ে টিম গঠন করা হয়েছে। এবং সেখানে প্রত্যেক টিমের একটা করে পেপারপত্র তৈরি করা হয়েছে, আমাদের কি অবজারভেশন এবং কি আমাদের প্রস্তাব, চাওয়া কি, সেটা তৈরি করা হয়েছে। এবং সেই হিসেবে আমরা এগুলো সেখানে ওনার কাছে আমরা পেশ করেছি।
এই 12টা বিষয়ের একটু নাম উল্লেখ করবেন? 12টা বিষয়ের মধ্যে ছিল শিক্ষা, স্বাস্থ্য, কনস্টিটিউশন সংস্কার, নির্বাচন সংস্কার, তারপরে স্থানীয় সরকার পদ্ধতি, তারপরে ওয়াটার ম্যানেজমেন্ট বা এনার্জি ইস্যুস, নন রেসিডেন্ট বাংলাদেশিস মানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, যেটা আপনি উল্লেখ করলেন একটা এয়ারপোর্টের হুম। হয়রানি। শুধু এয়ারপোর্টের হয়রানি একটা সামান্য জিনিস, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো সেখানে পাসপোর্ট সমস্যায় তারা ভুগেন। তারা যান ইলিগেলি, অনেকে পাসপোর্ট হারাই ফেলেন, কেউ ছিঁড়ে ফেলেন, কেউ নাম বদলান, কেউ বয়স বদলান, অনেকগুলো ইস্যুস কিন্তু এখানের মধ্যে জড়িত। তো যখন সময় আসে তখন তারা নানান রকমের প্রবলেমে পড়েন। আরেকটা প্রবলেম হচ্ছে গভর্নমেন্টের এখানে হাই কমিশন যারা, তাদের নন কপারেশন। তারা কোনো ইমেইল করলে জবাব দেন না, তাদের কাছে গেলে পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অনেক দূর থেকে মানুষ হাই কমিশনে আসলেন, আইসে একদিন হোটেলে থাকলেন, থাকার পর যখন সাক্ষাতে গেল তখন দেখা গেল সেখানে লাইন পাইল না। তো লাইন পাইলো না, পাইলো, পাওয়ার পর দেখা যায় যে সেখানে একটা জিনিস তার ফটোকপি লাগবে, কিন্তু ফটোকপি আর মেশিন হাই কমিশনে নাই। এখন তাকে, এটা তো আর বাংলাদেশের মতো হিউজলি ক্রাউডেড কান্ট্রি না যে হাতের কাছে পানের দোকান, হাতের কাছে চায়ের দোকান, হাতের কাছে ফটোকপি আর পাওয়া যায়, তা কিন্তু না। সেখানে স্পেশালাইজড এরিয়া আছে, আপনাকে অনেক দূরে যেতে হবে একটা কাজ করার জন্য। তো তখন দেখা গেল এই লোকটা হয়তো আরো একদিন থাকতে হবে, আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অথবা তাকে চলে যেতে হবে, কারণ সে কাজের থেকে একদিনের ছুটি আনছে। এই প্রবলেমগুলো হয়, এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি এবং বিস্তারিত আমরা 18টা পয়েন্ট প্রবাসীদের আমরা দিয়েছি সেখানে। ঠিক একইভাবে অন্যান্য ইস্যুতেও কিন্তু আমরা পয়েন্টগুলো সেখানে রেজ করেছি। শিক্ষার ব্যাপারে কি কি প্রস্তাব দিয়েছেন? আমি সেখানে 2বার কথা বলার সুযোগ হয়েছে। জি। যদি আমাদের টিম লিডার ছিলেন আরেকজন, জি। আই ওয়াজ দ্য পার্ট অফ দ্য টিম, জি। বাট কথা বলার সুযোগ হয়েছে আমার, এবং সেই প্রিভিলেজটা আমি এখানে পেয়েছি। প্রায় 2 বারে 7 মিনিট আমি কথা বলেছি সেখানে, যদি আমাদের পেপারের মধ্যে সবকিছু লেখা ছিল, এবং 2 মিনিট কথা বলার আমাদের জন্য একটা ইনস্ট্রাকশন ছিল। আমার সেই সুযোগটা হয়েছে এবং বিস্তারিত সেখানে কথা বলা গেছে এডুকেশন রিফর্ম নিয়ে, এবং কনস্টিটিউশন রিফর্ম নিয়েও আমি কথা বলেছি ডক্টর ইউনূস সাহেবের উপস্থিতিতে, সেখানে কথা বলেছি। তো শিক্ষা রিফর্মের ব্যাপারে যেটা মেইনলি, এখানে সব কথা তো এখানে বলা যায় না, পেপারে লেখা আছে, যেটা আমরা বলেছি যে আমরা সবাই চাই যে দেশটাকে উন্নত দেশ হোক, এবং সেখানে সেই ধরনের যোগ্য নাগরিক তৈরি হোক, যারা বিশ্বমানের হবে, যারা সৎ হবে, কমিটেড হবে, দেশপ্রেমিক হবে, আম, এই ধরনের মানুষ তৈরি হোক। কিন্তু শিক্ষার যে এডুকেশন যেটা আমরা দিচ্ছি, সেই এডুকেশন এই ধরনের মানুষ তৈরির জন্য ব্যর্থ, এটা তো প্রমাণিত। এখানে এই জিনিসগুলো নাই। সুতরাং শিক্ষার ফিলোসফি এবং যে আইডিওলজিক্যাল ফাউন্ডেশন, এইটাকে আগে ক্লিয়ার করতে হবে আমাদের কাছে, আমরা কি ধরনের নাগরিক চাই। বর্তমান ব্রিটিশের তৈরি কারিকুলামের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে লর্ড মেকলে বলেছিলেন যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের এমন লোক তৈরি করতে চাই যারা হবে চেহারায় ভারতীয় এবং সুরতে ভারতীয়, এবং চিন্তা এবং চেতনা এবং ফিলোসফিতে হবে ব্রিটিশ। এবং তারা তাই করেছে। স্টিল উই আর বিলঙ্গিং দ্য ব্রিটিশ ফিলোসফি অ্যান্ড সাইকোলজি। যদি আমরা বাঙালি, তো আমরা নিজেদেরকে বাঙালি বলতে, বাংলাদেশি বলতে, মুসলমান বলতে আমরা কিন্তু লজ্জা পাই। বেটার আমরা ইংলিশে কথা বলতে সুখবোধ করি, গর্ববোধ করি, এবং এটাই আমাদের এখানে বিয়ে করা হয়, সেলিব্রেট করা হয়। তো এটা কিন্তু শিক্ষার ফিলোসফি এবং ইয়ের মধ্যেই কিন্তু গলত। এই কথাগুলো আমরা বলেছি যে শিক্ষার ফিলোসফি এবং শিক্ষার যে সাইকোলজি ফাউন্ডেশন লেভেলে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, এবং সেখানে করে অধিকাংশ এই দেশের নাগরিকের যে চাহিদা, তাদের মনোভাব, তাদের চিন্তা চেতনা, তাদের বিশ্বাস এবং আকীদা, এইগুলোকে গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে, এর আলোকেই নাগরিক এই দেশে তৈরি করার জন্য এইগুলা এই কারিকুলাম এটার অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা যে প্রস্তাবগুলা সেখানে তুলে ধরেছেন, সেই প্রস্তাবের বিষয়ে তাদেরকে কতটুকু আন্তরিক মনে করেছেন? যথেষ্ট আন্তরিক, বিশেষ করে স্পেশালি ডক্টর ইউনূস সাহেব। উনি এদিন খুবই ক্লান্ত ছিলেন, একাধিক মিটিং তিনি করেছেন, আমাদের আগেও 2টা মিটিং করেছেন তিনি,
এবং সেখান থেকে একটু সময় কিছুটা নির্ধারিত সময়ের চেয়ে একটু দেরিতে এসছেন। এসে উনি অ্যাপোলজি পেশ করেন এবং কারণটা ব্যাখ্যা করেন। তারপরেও তিনি মনোযোগের সাথে আমাদের কথাগুলো শোনেন এবং তিনি বলেছেন যে এই সংগ্রামটা আমরা করছি, যে কথাগুলো আপনারা বললেন, আই এম ভেরি হ্যাপি যে আপনারা এই কথাগুলো আবার পুনরায় উল্লেখ করেছেন। আমরা অলরেডি বিভিন্ন ফোরামে এই আলোচনাগুলো আমরা শুরু করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় বাংলাদেশের কাঠামোতে প্রবাসীরা সবসময় উপেক্ষিত। তো অনেক সময় এটা থেকে যায় মানে দৃষ্টির বাইরে, যে প্রবাসীরা কতটুকু করছেন এবং কতটুকু করতে পারেন। এটা কিন্তু আমরা যখন পলিসি ডায়ালগ করি, পলিসি চিন্তা করি, পলিসি অ্যাডপ্ট করি, তখন প্রবাসী যে এত হিউজ পরিমাণ এক্সপার্টিস, বিশেষজ্ঞরা দেশের বাইরে আছেন, তাদেরটা আমাদের নলেজেই থাকে না। সুবিধা হচ্ছে এটা যে একজন ডক্টর ইউনুস তিনি নিজেও একজন প্রবাসী এবং ওয়ার্ল্ড ওয়াইড তিনি সবাইকে নিয়ে কাজ করেন। সেই হিসেবে তার পক্ষে পার্সোনালি এই জিনিসটা আরো অনুভব করা সম্ভব। তিনি সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আলোচনা শুরু হলো, ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। এটা একটা বিরাট দিক। উনি কিন্তু আমাদেরকে আলোচনার জন্য আরো সম্ভাবনা রেখেছেন। এই ভূখণ্ডের মানুষ তাদের শিক্ষা ব্যবস্থা সাজাতে চায় তাদের বিশ্বাস, চিন্তা, চেতনার আলোকে। একটা গ্রুপ এর বিপক্ষে, তারা বলেন এই শিক্ষা এভাবে শিক্ষা ব্যবস্থা চালু করলে তাহলে জাতি পিছনে। কিন্তু ইরান তাদের বিশ্বাস এবং চিন্তার আলোকে লেখাপড়া মানে শিক্ষা ব্যবস্থা চালু করে তারা এখন বিজ্ঞানের যে বিশেষ করে অস্ত্র প্রতিযোগিতায় তারা যে এখন বিশ্বে যে জায়গাটা দখল করেছে, তাহলে এটা কি প্রমাণ করে না যে আসলে মূলত ধর্ম শিক্ষা কখনো জাতিকে পিছনে দেয় না, সামনে আগায়? আসলে রাজনৈতিক কারণে বলে, এবং তারা এরকম কোনো দেখাতে পারেনি যে ধর্মকে বাদ দিয়ে পৃথিবী ডেভেলপ করেছে। পৃথিবীকে তারা যে সমস্ত দেশকে ডেভেলপ কান্ট্রি বলে, এগুলো কিন্তু তাদের শিক্ষার মূল ভিত্তিটা হচ্ছে ধর্ম। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইউরোপের বিভিন্ন কান্ট্রি বলেন, আর ধর্মের উপর আঘাত দিয়ে ধর্মকে পেছনে রেখে সেখানে কোনো কিছু আপনি করতে পারবেন। এবং এডুকেশনের মধ্যে এর প্রিন্সিপাল কিন্তু ঢুকানো আছে। তো সুতরাং যারা বলেন তাদের আমি বলবো যে এটা দন্যতা জানার, বাহিরের কিছু চাকচিক্য, বাহিরের কিছু অনুষ্ঠান আদি এগুলো দেখে তারা মনে করে দিস ইজ কল্ড সেকুলারিজম। ইটস নট এক্স্যাক্টলি দ্য ইউরোপ বলেন, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, those country is not a secular country really. It's based on the religious principles. আপনি যেখানে যাবেন, যেমন ব্রিটেনের রানী বা রাজা, এখন বর্তমানে রাজাকে বলা হয় ডিফেন্ডার অফ ফেইথ। উনি কিং, আমরা তাকে কিং বলি, বাট তার এক্সাক্ট ডেজিগনেশন হচ্ছে ডিফেন্ডার অফ ফেইথ। হোয়াট কাইন্ড অফ ফেইথ? ফেইথ অফ ক্রিশ্চিয়ানিটি। সে খ্রিস্টিয়ানিজম রক্ষা করার জন্য সেখানে রাজা হয়েছে এবং সেটা সে রক্ষা করে। তাকে শপথ দিতে হয় কোথায়? চার্চে গিয়ে। তিনি ভাষণ দেন কোথায়? চার্চে গিয়ে। জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, চার্চে গিয়ে দেন। তো সুতরাং এটাকে তারা দেখেন না, ধর্মটা সর্বত্র। আমরা ইউরোপে এবং বিভিন্ন সেই যাদেরকে তারা মডার্ন ওয়ার্ল্ড বলে, সেই মডার্ন ওয়ার্ল্ডে আমরা গিয়ে দেখেছি সেখানে ধর্মকে সর্বত্র অগ্রাধিকার দেওয়া হয়। হ্যাঁ, শিক্ষার মধ্যে যে আপনি বিজ্ঞান বলেন, টেকনোলজি বলেন বা আদার যে টেকনিক্যাল জিনিসগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। এই ডেভেলপমেন্ট তো ধর্মের সাথে বা ইসলামের সাথে কোনো বিরোধ নাই, এটা থাকবে, কিন্তু এটা কখনো ধর্মকে অস্বীকার করবে না, ধর্মকে বাদ দিয়ে নয়। এইটা, এবং যারা এটা বলেন তারা নিতান্তই রাজনৈতিক কারণে বলেন এবং তাদের এটা অজানার কারণে বলেন, আর জানলেও তারা এই জিনিসটাকে এই আলোচনায় আনতে চান না, বিকজ তাদের মিশন হচ্ছে একটা ডিফারেন্ট। বাংলাদেশে, ইন্ডিয়াতে বা সাউথ এশিয়াতে এখানকার বামদের এবং ধর্মবিশ্বাসী বা ইসলামপন্থীদের একটা বিরোধ হচ্ছে। তারা ইসলামকে মনে করে একটা ব্যাকডেটেড হিসেবে, বাট তারা কখনো এটা প্রমাণ করতে পারে নাই যে ইসলাম ইজ এ ব্যাকডেটেড রিলিজিয়ন। যেটা প্রমাণ আপনি বলেন ইরান বলেন বা আফগানিস্তানে বলেন, আফগানিস্তানের লোকেরা পায়ে স্যান্ডেল দিয়া, মাথায় টুপি দিয়া
সেখানে দুইটা পরাশক্তিকে পরাজিত করলো, করে তারা বলছিল যে আফগানিস্তান শেষ। তা আফগানিস্তান শেষ, কিন্তু আমরা দেখলাম যে উইদিন ফিউ ডেজ, নট ইয়ার্স, ফিউ ডেজ দ্য আফগান অ্যাডমিনিস্ট্রেশন দে প্রুভ ইন ফ্রন্ট অফ দি ওয়ার্ল্ড যে তারা কি পরিমাণ সেখানে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে চলে আসছে, মানুষ, হাউ দ্য পিপুল আর ফিলিং হ্যাপি, এবং সেখানে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, বিভিন্ন সিস্টেমের ডেভেলপমেন্ট, এটা চোখ ধাঁধানো। ইভেন মানি, কারেন্সি, দে বিট দ্য কারেন্সি অফ দ্য আমেরিকান কারেন্সি, আমেরিকান কারেন্সিকে বিট করেছে। এটা আনবিলিভেবল ডেভেলপমেন্ট। হাউ ইট ইজ পসিবল, দ্য কান্ট্রি বেসড অন দ্য ইসলামিক রিলিজিয়ন, তারা এটা করছে। এটা তো প্রুভ করে যে যারা এই কথাগুলো বলছে, এই কথাগুলো অর্বাচীনের কথা, এই কথাগুলো অজ্ঞানতার কথা, আর এগুলো হচ্ছে জেলাস থেকে। আমি যখন তোমার সমকক্ষ হতে পারবো না, তাইলে তোমাকে আমি অস্বীকার করি। যারা আজকে ইসলামকে, ইসলামের প্রাধান্যকে বা ইসলামের যে সৌন্দর্য আছে এটাকে অস্বীকার করে, বা তার যে ক্যাপাসিটি ইসলামের সমাজ শাসনের, মানুষকে সুন্দর মুক্ত জীবন দেওয়ার, এই জিনিসটাকে যারা অস্বীকার করে, এটা এই কারণে নয় যে ইসলামের মধ্যে এই গুণাবলী নাই, এই কারণে যে তারা ইসলামের সমকক্ষ হইতে পারবে না, যার কারণে দে রিজেক্টিং দ্য ইসলামিক আইডিওলজি। একটা উদাহরণ দেই, যেমন আবু জাহেল কেন বিরোধিতা করতো রাসূলের? তার নিজের কথা হচ্ছে যে আমরা কুরাইশে জন্মগ্রহণ করেছি, কুরাইশ আজীবন এই সমাজকে শাসন করেছে। কুরাইশের মধ্যে দুটি ধারা, তো তারা, আবু জাহেল মনে করেছিল তার যে বংশীয় ধারা, সেই ধারার মধ্যে রাসূল শেষ নবী জন্ম নেবেন। তো হাশিমি ধারা এবং আবু জাহেলের যে ধারা ছিল, বংশধারা, তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো। একই গোষ্ঠী, কিন্তু গোত্র দুইটা, তো গোত্রে গোত্রে একটা দ্বন্দ্ব ছিল, এবং সে বলেছে যে আমরা এই পর্যন্ত এই দ্বন্দ্বের মধ্যে কেউ কাউকে পরাজিত করতে পারিনি। তারা যদি 50টা উট জবাই করতো, আমরা তখন 60 উট জবাই করতাম। হ্যাঁ, এইভাবে কম্পিটিশন আমাদের ছিল, এবং একবার তারা জিতে আমরা আরেকবার এটা পরাজিত করি, সেইভাবে আমাদের কম্পিটিশন চলছিল, আমরা কেউ কাউকে হারাতে পারিনি। কিন্তু এখন মোহাম্মদ শেষ নবী, হাশিমি বংশে জন্মগ্রহণ করেছেন। এটা এমন এক জিনিস যে তিনি নবুয়তের শিল নিয়ে এসেছেন, এটাকে আর বিট করা সম্ভব না। সুতরাং এখন আমাদের জন্য পদ্ধতি হচ্ছে অস্বীকার করা। রাসূলকে বলেছেন যে হু আর ইউ, তুমি আমাদের বাপদাদার ধর্মকে এসে অস্বীকার করতেছো, তুমি তো একটা পাগল, এছাড়া আর কিছু না। অস্বীকারের মূল কারণ হচ্ছে জেলাসি বা হিংসা, বা নিজে তার সমকক্ষ হইতে না পাওয়ার যে বঞ্চনার বেদনা, এখান থেকে তারা অস্বীকার করছে। আজও যারা ইসলামকে অস্বীকার করছে, তারা জানে ইসলামের মধ্যে যে ওয়াইড ক্যাপাসিটি আছে, কিন্তু তারা যেহেতু এর সমকক্ষ হতে পারবে না, সেই কারণে তারা ব্ল্যাটান্টলি ইসলামকে অস্বীকার করছে। এখানে আমাদের সাধারণ লোকেরা জানে ইউরোপ আমেরিকা অ্যাবসলিউটলি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেইখানে সমাজে ধর্মের কোনো ভূমিকা নেই। অথচ আপনি বললেন যে ওখানে ধর্মের বাইরে কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই। এই গ্যাপটা কেন? এই গ্যাপটা প্রথমত হচ্ছে পলিটিক্যাল, জি রাজনৈতিক কারণে। জি সেই সমস্ত রাষ্ট্রের এবং সভ্যতার শুধু একটা দিক এখানে পেশ করা হয়, কিন্তু তার ডিপ ইনসাইডে যে তাদের যে রাষ্ট্রের যে মূল ভিত্তি এবং ফাউন্ডেশন, এবং যে স্ট্রং প্রিন্সিপালের উপর রাষ্ট্রগুলো চলে, সেইগুলোকে তারা জনসমক্ষে আনতে চান না। তারাও এটা জানেন, এটা জানেন, এটা তো গোপন কিছু না, এটা তারা জানেন। পলিটিক্যাল কারণে, কারণ ইসলাম একটা রাজনৈতিক শক্তিও, ইটস নট এ রিলিজিয়ন অনলি, ইটস এ পলিটিক্যাল সিস্টেম। ইসলাম ক্লেম করে সমাজ এবং রাষ্ট্রের শাসন। তো দ্বন্দ্বটা সেখানে, ইসলামকে তারা রাষ্ট্র শাসনে কম্পিটিশনে আনতে চায় না, যার কারণে তারা ওই জিনিসটাকে গোপন রাখে এবং বলে যে পৃথিবীর কোথাও এটা নেই। আসলে কিন্তু সব জায়গায় এর ধর্মকে প্রাধান্য দিয়ে, ধর্মকে সংরক্ষণ করেই কিন্তু রাষ্ট্র চলে এবং চলছে। আপনারা বলেছেন যে ওখানে বিভিন্ন বিষয়ের ইস্যু নিয়ে আপনারা আন্দোলন করেছেন, সেই প্রেক্ষাপটে একটু আমাদের সামনে তুলে ধরবেন?
আন্দোলন তো আসলে শুধু আজকে নতুন আমরা করি নাই। আন্দোলন সেখানে বিশেষ করে ব্রিটেনের কথা আমি বলি। ব্রিটেন তো একটা ফ্রি কান্ট্রি। আপনি মুক্তভাবে কথা বলতে পারেন। যা আপনার মনে করেন সেটা আপনি বলতে পারেন। সেই সুযোগটা আমাদের ছিল। থাকার কারণে দেশে যখন আন্দোলন করা যায়নি, দেশে যখন কথা বলা যায়নি এবং যে কথাগুলো বলা যায়নি, সেই কথাগুলো আমরা সেখানে বলেছি। সেই আন্দোলন সেটা রাজনৈতিক বলেন, সেটা ধর্মীয় বলেন এবং সেটা বা আপনার সামাজিক নাগরিক আন্দোলন বলেন, সেটা মানবাধিকার বলেন, এই কাজগুলো আমরা করেছি। এবং সেখানে খুব জোরালোভাবে আমরা সেখানে সেই আন্দোলনগুলো আমরা করেছি এবং তার ইমপ্যাক্ট এবং প্রভাব বাংলাদেশেও পড়েছে। যখন বাংলাদেশকে মানে জবান বন্ধ করে থাকতে হয়েছে, মিটিং করা যায় না, মিছিল করা যায় না, রাজপথে আসা যায় না, হ্যাঁ, এমনকি ৩ জন মানুষ এক জায়গায় একত্রিত হলে তাদেরকে রাষ্ট্রবিরোধী বলে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ভয় যখন ছিল, তখন এই কথাগুলো আমরা বলেছি এবং এগুলো আন্দোলনের মাঠে, যদিও মিডিয়া অনেক সময় এগুলোকে ধরে নেয়, কিন্তু আন্দোলন যারা করেন তারা কিন্তু এগুলো পান এবং তাদেরকে বুস্ট আপ করেছে এবং তাদেরকে সাহস দিয়েছে এবং তাদের সাথে আমাদের কানেক্টিভিটি ছিল। আমরা এই কথাগুলো নিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে একাধিকবার আমরা গিয়েছি, তার দফতরে মেমোরেন্ডাম দিয়েছি। তা আমরা একাধিকবার বাংলাদেশ হাই কমিশনে গিয়েছি, একাধিকবার ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছি, মিনিস্টারদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, সেমিনার করেছি, তাদেরকে আমাদের মিটিংয়ে নিয়ে আসছি মিনিস্টারদেরকে। তো এগুলো করে আমরা লবিং করেছি সেখানে, যে ওখানে যে ভুল ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে, ভুল ধারণাগুলো দূর করার জন্য আমরা সেখানে মিনিস্টারদের সাথে একাধিকবার মিটিং করেছি, বিভিন্ন ইস্যুতে আমরা বসেছি, কাজ করেছি, লবিং এর কাজ করছি। ইভেন আমরা তো এমনকি আহ, এই আই এম ওয়ান অফ দ্য অর্গানাইজার এন্ড লিডার এই সেভ বাংলাদেশ, সেভ রোহিঙ্গা, ওই রোহিঙ্গা মুভমেন্টটা যখন শুরু হয় তখন ফার্স্ট প্রায় ২৫০ প্রতিনিধি ব্রিটেন থেকে নিয়ে এবং জার্মানি, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেন থেকে ডেলিগেট নিয়ে, সেখান থেকে বাস ভর্তি করে মানুষ অর্গানাইজ করে নিয়ে এসে আপনার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করছে এবং সেখানে তাদের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট মেম্বার আমাদের মিটিং এসছেন, এসে ধন্যবাদ জানাইছেন যে আমরা এত কিছু জানি না ভেতর থেকে, তো আপনারা আসলেন, তো এখন পার্লামেন্টের ভেতরে আসেন। দেন আমরা উই মেড দ্য ইউরোপীয় ইউনিয়ন চেয়ারম্যান, তার সাথে আমি পার্সোনালি মিট করেছি, আমার ডেলিগেট নিয়ে মেমোরেন্ডাম দিয়েছি। অ্যান্ড দেন আফটার দ্য মেমোরেন্ডাম হি ইনভাইটেড আস টু জয়েন টু দ্য পার্লামেন্টারি ডিবেট। পার্লামেন্টারি যে বিতর্ক সেখানে জয়েন করার জন্য ইনভাইট করেছে। আমি তখন যেতে পারিনি, ৩ জন প্রতিনিধি সেখানে পাঠিয়েছি, তারা সেখানে জয়েন করেছেন এবং এই বিতর্কের পরে রোহিঙ্গাদের ইস্যুটা আমাদের তখন ছিল। রোহিঙ্গা ইস্যুতে আপনার এগুলো ওয়েবসাইটে পাবেন। ইউরোপীয় পার্লামেন্ট থেকে 18টা রিকমেন্ডেশন তখন দিয়েছে মায়ানমার গভর্নমেন্টকে তারা, এই আমাদের এই আন্দোলনের এবং এই মেমোরেন্ডামের পরে। ইট ওয়াজ হিউজ ডেভেলপমেন্ট। আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের আন্দোলনের ভূমিকা আমরা নিয়েছি। ছাত্রদের মানে চাকরির ক্ষেত্রে যে কোটা আন্দোলন, যে সরকার কোটা সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, এই ইস্যুটা আপনাদের ওখানে কি ধরনের কাজ করেছে? এটা তো স্বাভাবিকভাবে আমরা ক্ষুব্ধ ছিলাম যে এটা তো এটা এক ধরনের ডিসক্রিমিনেশন। কারোর জন্য আপনি একটা বিশেষ সুবিধা আপনি রাখবেন আর কারোর জন্য সেটা রাখবেন না, এটা ডিসক্রিমিনেশন। এবং হ্যাঁ, যারা পিছিয়ে পড়া আছে, ফিজিক্যালি মেন্টালি যারা পিছিয়ে থাকে, তাদেরকে একটু প্রিভিলেজ দেওয়া বা সুযোগ দেওয়া, এটা রাষ্ট্রের নাগরিক একটা দায়িত্ব, সেটা করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র একটি চিহ্নিত গোষ্ঠীকে আপনি সুযোগ দিয়ে যাবেন বংশ পরম্পরায়, তো সেটা ছিল ডিসক্রিমিনেশন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে আমরা দেখলাম যে আন্দোলন শুরু হয়েছে এবং দেন দ্য সেম টাইম ইউকেতে সেই মুভমেন্ট স্টার্ট হয়েছে। অ্যান্ড আই অর্গানাইজ দিস কোটা বিরোধী মুভমেন্ট এট দ্য সেম টাইম ইন ব্রিটেন। আই ওয়াজ দ্য কনভেনার এবং আমার সাথে আরও অন্যান্যরা ছিলেন।
তাদের নামগুলো বললে একটু ভালো। নামের মধ্যে জয়েন্ট কনভেনার ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য নসরুল্লাহ খান জুনাইদ। তারপরে সহকারী আহ্বায়ক ছিলেন কনভেনার শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক বাংলাদেশে। তিনি সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের দপ্তরে তিনি এজ এ মিডিয়া অফিসার হিসেবে কাজ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকরা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, তার সেখানকার ইলেক্টেড জিএস ভিপি বা কোথাও আপনার এই সংসদের যারা নির্বাচিত মেম্বার, যারা প্রবাসী, তারা ছিলেন এবং অন্যান্য স্টুডেন্টরা ছিলেন। এবং সাইমেলটেনিয়াসলি আমরা কোনোদিন এমনও গেছে যে সপ্তাহে 3টা মিটিং করেছি। তখন তো আন্দোলনটা খুব তুঙ্গে ছিল এবং বাংলাদেশে এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে শেখ হাসিনার বা এই সময়ে এখানে কোটা মুভমেন্টটাকে অর্গানাইজ করে। ইটস ওয়াজ ভেরি টাফ। আমরা কিন্তু নূরকে, রাশেদকে, তারা যখন ইয়ে করে, তাদেরকে আমরা সাহস জুগিয়েছি, তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। এবং তারাও কিন্তু প্রথম, তাদের তো বন্ধু, ফ্রেন্ড, অভিভাবক ছিল না তখন। বাই দিস টাইম মুভমেন্টের মাধ্যমে তাদের একটা পজিশন তৈরি হয়েছে। প্রথম তো তাদের গাইড ছিল না। আমরা উই ওয়ার দেয়ার গাইড অ্যান্ড মেন্টর এজ এ সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরাও ছিলাম। সেই হিসেবে এরা আমাদের জাত ভাই, একই স্বরে আমরা কথা বলি, একই চিন্তায় আমরা ভাবি। সেই হিসাবে প্রথম দিকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, গাইড করেছি, কমিউনিকেট করেছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদেরকে কি করতে হবে, বিকজ আমাদের এক্সপিরিয়েন্স আছে, লং টার্ম এক্সপিরিয়েন্স ইন দ্য মুভমেন্ট ফিল্ড। এটা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি করতে হবে, কিভাবে নিজেকে মানে আরো অর্গানাইজ করতে হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে, এগুলো আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। এরপরে তো এই আন্দোলনটা এগিয়েছে এবং তারা এখন নিজেরাই তো চলতে পারছে, সেটা আর কি আমাদের ভূমিকা তখন ছিল। এবং এইটা আমরা বলেছিলাম আমাদের অর্গানাইজেশন তখন দেন আমরা অর্গানাইজ করি সলিডারিটি ফর কোটা মুভমেন্ট। রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে বর্তমান প্রেক্ষাপটে কিভাবে দেখেন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জি, রাজনৈতিক দলগুলোর ভূমিকার আগে আমি যেটা মনে করি যে আমরা চাইতেছি রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্রের রিফর্ম। জি, এই কথা যেমন সত্য, ঠিক পাশাপাশি সত্য যে পলিটিক্যাল পার্টিগুলোর রিফর্ম প্রয়োজন আছে। জি, দ্য সিস্টেম বিলঙ্গিং টু দ্য পলিটিক্যাল পার্টিজ এবং যেটা অ্যাডপ্ট করা আছে, এখানে কিন্তু অনেক ধরনের মানে সমস্যা আছে। তো পলিটিক্যাল পার্টিগুলো নিজেদেরকে সংস্কার করা এবং আপগ্রেডেড করা এবং কন্টেম্পোরারি পর্যায়ে নিয়ে আসা, মানে সমসাময়িক ইস্যুতে পর্যায়ে নিয়ে আসা, সেটা আমাদেরকে করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো যা চাই ইসলামিক এবং চাই মানে আপনার নন ইসলামিক, সবাইকে এটা জরুরি। কারণ এখনো কিন্তু পলিটিক্যাল কালচার বলতে যা বোঝায় রাষ্ট্রে যেমন নাই, এটা রাজনৈতিক দলগুলো তো সেভাবে নেই। বছরের পর বছর সভাপতি থাকছেন একজন, বছরের পর বছর সেক্রেটারি থাকছেন একজন, এবং যিনি সভাপতি সেক্রেটারি, একটা দল আন্দোলনকামী দল, সে রাষ্ট্রে স্বৈরাচার চায় না, রাষ্ট্রে তিনি অটোক্রেট চান না, কিন্তু দলের মধ্যে তিনি নিজে স্বৈরাচার। তার সামনে যাওয়া যায় না, তার সাথে কথা বলা যাবে না, তাকে পরামর্শ দেওয়া যাবে না, তার ক্রিটিসাইজ কোনো বিষয়ে করা যাবে না বা দৃষ্টি আকর্ষণ করা যাবে না, তখন তাকে সাইডলাইন করা হয়। এটা কিন্তু রাজনৈতিক দলগুলোতে আছে। এবং গ্রুপিং সিস্টেম, যারা ট্যালেন্ট, যারা ডেডিকেটেড, যারা স্যাক্রিফাইস করে, তারা সবসময় সাইড লাইনে থাকে। আর যারা সুবিধাভোগী তারা সবসময় উপরে আসে এবং তারা প্রিভিলেজ পায়, অ্যান্ড দে আর গোয়িং টু দ্য লিডারশিপ। এবং এটা রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের ক্রাইসিস। এবং এটার কারণে রাজনৈতিক দলগুলো আদর্শগতভাবে তারা যে ভূমিকা রাখতে পারতো জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সেই ভূমিকাটা তারা নিতে পারে না। এবং অনেক সময় আমরা দেখি যে কর্মসূচিটা রাজনৈতিক দল থেকে প্রত্যাশিত, সেই কর্মসূচিটা তারা দিতে পারেন না। ওয়াই? বিকজ অফ দিস লিমিটেশন। তো আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রিফর্ম দরকার এবং তাদের ইনার যে ডেভেলপমেন্ট, এটাকে কন্টেম্পোরারি পর্যায়ে তাদেরকে আপগ্রেড করা দরকার। আচ্ছা, আপনি এই বিষয়টা কিভাবে দেখেন যে দেশের রাজনৈতিক দলগুলো গত 15 বছরে
জনগণকে রাস্তায় নামাতে পারেনি, দলের বাইরের লোকদেরকে। কিন্তু আমাদের সন্তানরা সেই কাজটা কিন্তু করে ফেলেছে। এই কারণটা কি? কারণটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিজস্ব যে ইনার ক্রাইসিস, সেখান থেকে তারা নিজেদের লিডারশিপ এবং যে তৃণমূলের যে জনশক্তি, তাদের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ ছিল। পাবলিক কি চায়, জনগণ কি চায়, কর্মীরা কি চায়, এবং সেটার সাথে নেতা কি চায়, নেতা যারা চায় এটাই তো পার্টি চায়, এটার মধ্যে হিউজ গ্যাপ ছিল। তো যার কারণে এইটা একটা। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে শুধু ক্ষমতামুখী পলিটিক্স ছিল, একটাই টার্গেট, হাসিনার পতন। এবং সেই কারণে দেখা গেছে যে বিরোধী দলের পক্ষ থেকে শেখ হাসিনা প্রথম যখন ক্ষমতায় আসে তার 3 মাসের মধ্যে তাকে অন্তর্বর্তী নির্বাচনের দাবি জানানো হয়েছে। ইট ওয়াজ নট পলিটিক্যালি কারেক্ট। আপনি অন্তর্বর্তী নির্বাচন এত তাড়াতাড়ি দাবি করবেন কিভাবে? তো যদি দাবি করে থাকেন, আমরা দেখলাম 2-3 বার মানে অন্তর্বর্তী ইলেকশন দাবি করা হয়েছে। যদি দাবি করে থাকেন, সরকারি দাবি যদি না মানে, তাইলে তাকে মানতে বাধ্য করার জন্য আপনাকে সাফিসিয়েন্ট কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে, যাতে সে বাধ্য হয়। কিন্তু আমরা দেখলাম দাবি ঠিকই জানানো হয়েছে, এটা ছিল ইনকারেক্ট দাবি, কিন্তু এই দাবির উপর তারা কিন্তু নিজেরা দৃঢ় থাকেননি। এই সরকার থেকে গেছে, অন্তর্বর্তী সরকার ওই যে ইলেকশনের দাবিটা তারা আর করেননি। তাইলে এই দাবির অর্থ কি? তো এইভাবে যখন আপনি একটা দাবি করলেন, দাবির উপর আপনি নিজে মজবুত থাকলেন না, গভর্নমেন্ট মনে করে হোয়াট ইজ, এরা তো এই ধরনের দাবি দিবেই, পরে আর এটা নিয়ে মাথায় থাকবে না। আমরা দেখলাম বিভিন্ন পর্যায়ে ওবায়দুল কাদের মানে কি করতো, টিস করতো, মস্কারা করতো, কোথায়, তাই না? এই এটা ছিল। কিন্তু জনগণ, বিশেষ করে স্পেশালি স্টুডেন্ট, ছাত্র সমাজ যারা, তারা তো সচেতন, রাজনীতিতে তারা সম্পৃক্ত নয়। বিভিন্ন দলের বাইরে যারা আছে তারা সবাই তো ছাত্রলীগ, সবাই ছাত্র দল বা সবাই মানে ইসলামিক দল করে না, অধিকাংশই কিন্তু নন পলিটিক্যাল। তারাও কিন্তু এই সমস্ত জিনিস অবজার্ভ করেছে, তারা পরিবর্তন চায়, তারা ডেভেলপমেন্ট চায়। কিন্তু পরিবর্তন, ডেভেলপমেন্ট আনার মুখপাত্র হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো বা ছাত্র সংগঠনগুলো। তো তারা এগুলো করছিল না। ছাত্র সংগঠনগুলো তখন রাজনৈতিক দলের বৈশ্যতা স্বীকার করে তাদের পারপাস এবং তাদের ইচ্ছাকে সার্ভ করার কাজ করেছে, rather to serving the purpose of the community of the state and the general students. সাধারণ ছাত্রদের স্বার্থকে বাদ দিয়ে, কমিউনিটি স্বার্থকে বাদ দিয়ে, অথবা রাষ্ট্রের যে বৃহত্তর স্বার্থ সেটাকে বাদ দিয়ে রাজনৈতিক দল এবং তার নেতার স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কাজ করেছে। যার কারণে ছাত্ররা কিন্তু এখান থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা থেকে ক্ষোভ জন্ম নিয়েছে। এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ পাওয়া গেছে যখনই এই সুযোগটা এসছে, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা মুভমেন্ট, তো এবং সর্বশেষ আমরা যারা দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, এইটা সাধারণ ছাত্ররা তখন তাদের এই যে ক্ষোভের জমানো ক্ষোভ, এই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তো মানুষের ক্ষোভ যখন একটা মাত্রায় চলে যায়, তখন তার শক্তি কতটুকু, সে কতটুকু পারবে, কতটুকু সে এখানে ব্যর্থ হবে, এই চিন্তাটা তার আর থাকে না। তার কথা হচ্ছে আমার একটাই কাজ, সেটা হচ্ছে এই অন্যায়কে, অন্যায় যে জাল আছে এটাকে ছিঁড়ে ফেলা। একজন ভাষ্যকার বলেছেন, ছাত্র আন্দোলন সকলের পিছনে হইলে ছাত্ররা মনে করতেন তাদের জীবন ছাড়া হারানো আর কিছু নেই, কিন্তু রাজনৈতিক নেতারা মনে করতেন যে তাদের অনেক কিছু হারানোর আছে, যে কারণে তারা ছাত্রদের মতন স্ট্রং রোল পালন করতে পারেনি। এই বিষয়ে তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? দ্যাটস রাইট, এক্স্যাক্টলি 100% কারেক্ট। আমি একবার মিটিং করেছি সাবেক এক সিনিয়র মন্ত্রীর সাথে, একটা মিটিংয়ে ওনাকে নিয়ে এসেছিলাম, অনেক সিনিয়র পাওয়ারফুল মন্ত্রী। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই আন্দোলনের ব্যাপারে, বর্তমান যে আছে আন্দোলনের ব্যাপারে কি মনে করেন, ক্যান উই এক্সপেক্ট এনি চেঞ্জ? তো উনি বললেন যে চেঞ্জের জন্য অনেকগুলো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ইন্টারনাল
ফ্যাক্টরস কাজ করে, আর একটা কাজ করে এক্সটার্নাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে মিলিটারি, বিজনেসম্যান বা পলিটিক্যাল পার্টিস, তারা কিন্তু একজোটভাবে এই দাবি আদায়ের জন্য কাজ করতে হবে। তো এগুলো 100% থাকা সত্ত্বেও দেশে কোনো পরিবর্তন আসবে না যদি না এক্সটার্নাল ফ্যাক্টর এখানে উপস্থিত থাকে। উনি পরিষ্কার করেননি হোয়াটস আর দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস। আমি ওনাকে আরো ক্লিয়ার করে প্রশ্ন করলাম যে এটা অত্যন্ত যোগ্যভাবেই আপনি বলেছেন, যেটা ইন্টারনাল ফ্যাক্টরস। জনগণ আমরা দেখি সর্বত্র রেডি আছে, তারা জীবন দিতে চায়, তারা আন্দোলন করছে। তখন এক্সটার্নাল ফ্যাক্টরস যদি আপনি মিন করে থাকেন যে আপনার বহিঃশক্তি, তারা যদি আমাদের এই পরিবর্তনের সহযোগী না হয়, তাহলে কিন্তু আমরা এখানে মরলেও হবে না। এটা যদি মিন হয়, এখানে ফ্যাক্টরস হচ্ছে মেনলি ইন্ডিয়া এবং আমেরিকা। তাহলে ইন্ডিয়া আমেরিকা তো আমরা জানি যে মোদি সেখানে নিষিদ্ধ ছিল, তাই না? তো এবং বাংলাদেশে হাসিনা রেজিমের তার মন্ত্রী মিনিস্টার সহ অনেকের উপর সেখান থেকে এম্বার্গো এসছে, তাদেরকে ব্যান করে দিয়েছে, এখানে যেতে পারবে না, এতটা ক্ষুব্ধ আমেরিকা। তো সেই আমেরিকাকে হাসিনা এই বিভিন্ন চ্যানেল ধরে তাকে ম্যানেজ করেছে। তো এক্সটার্নাল ফ্যাক্টরকে ম্যানেজ করার জন্যে তো এই কাজটা কি ওইখানে কারা করছে? হাসিনা যদি তার শত্রুকে বন্ধু বানাইতে পারে, why not your friend, you making the friendship? অর্থাৎ বোঝাতে চাইলেন আমেরিকা আমাদের পক্ষে না পরিবর্তনের, ইন্ডিয়া আমাদের পরিবর্তনের পক্ষে না, সুতরাং ইটস ভেরি টাফ। তো এই প্রশ্নটার আনসার উনি করেননি যে কেন নয় আমরা আমেরিকাকে আমরা নিজেদের পক্ষে আমরা আনতে পারি, তার জন্য আমরা কাজ করি এবং তার জন্য আমরা পলিসি নির্ধারণ করি। এই জিনিসগুলোকে তারা, এবং এই কারণে ভারতকে মনে করেছেন বিরাট ফ্যাক্টর। কিন্তু মজার কথা হলো, দেখেন ভারতের রাজনীতিকে যত শক্তিশালী আমরা মনে করি বাংলাদেশে, ইটস নট দ্য পাওয়ারফুল। এটা প্রমাণিত হয়েছে 75-এ ভারত ওয়াজ ফেইল্ড টু প্রোটেক্ট শেখ মুজিবুর রহমান and his regime. Again is proved 1924 in 5th of August they failed again to restore the autocratic government of Sheikh Hasina. তারা রক্ষা করতে পারে নাই, শেষ পর্যন্ত তাকে নিয়ে যেতে হয়েছে এখান থেকে, তাই না? তো সুতরাং ভারতের জুজুর ভয়টা আমাদের কিন্তু অনেক বড় করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং এটার দ্বারা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব তারা মনে করেছে যে কোনো হোয়াট এভার, আমি জাতীয়তাবাদী হই এবং আমি ইসলামিক হই, আমাকে ভারতের সাথে করতে হবে, সম্মতি নিয়ে, হ্যাঁ, তাদেরকে সন্তুষ্ট করে আমাদেরকে রাজনীতি করতে হবে। কেন সেটা সন্তুষ্ট করে করতে হবে? আমরা, হ্যাঁ, প্রতিবেশী হিসেবে যেটা আমরা বলি বা বলা হয়ে থাকে যে সম অধিকার, সমমর্যাদা, হ্যাঁ, এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা সম্পর্ক রাখবো এবং আমরা নিজেরা সম্পর্ক গঠন করব। কিন্তু আমাদের উপর কেউ কন্ট্রোল আরোপ করতে চাইবেন এবং গোপনে আমরা পাওয়ারে আসার জন্য তাদের সাথে গোপন মিশনে আমরা যাব, এটা তো কোনোভাবেই হতে পারে না। যেমনটা জিএম কাদের ইন্ডিয়াতে গেল, সেখানে তিনি 1-to-1 মিটিং করলেন ইন্ডিয়ান মিনিস্টারদের সাথে, এবং সেখানে যখন জিজ্ঞাসিত হন, নির্লজ্জের মতো তিনি বললেন যে সেখানে আমাকে অনেক কথা হয়েছে, কিন্তু তাদের অনুমতি ছাড়া কি কথা হয়েছে সেটা আপনাদেরকে আমি বলতে পারবো না। তখনই তো তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। সে একটা বিদেশি রাষ্ট্রের মন্ত্রী মিনিস্টারদের সাথে দেশ নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বলে আসেন, এবং তাদের অনুমতি ছাড়া তিনি এই কথা এখানে বলবেন না। তাহলে তিনি কারা আনুগত্য করেন? এবং সেই আনুগত্যরা জিএম কাদেরকে ধন্যবাদ, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার সবলতাই হোক আর তার দুর্বলতাই হোক, কিন্তু আর অন্যরা কিন্তু এটা বলেন না। কিন্তু সবাই কিন্তু মানসিকভাবে বশ্যতা স্বীকার করেছিলেন ইন্ডিয়ার নেতৃত্বের। দ্যাটস দ্য ক্রাইসিস। আপনি কি মনে করেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মাথা উঁচু করে চলার মতন একটা সরকার ব্যবস্থা দিতে পারবেন? অবশ্যই পারবেন। এই বিশ্বাসটার কারণ কি? বিশ্বাসটার কারণ হচ্ছে যে অলরেডি যে 3 মাস উনি কাটালেন, বাংলাদেশ তো 3 মাসের ভিতরে উল্টে যাওয়ার কথা ছিল। ইন্ডিয়া যদি আগে বুঝে নাই,
কিন্তু শেখ হাসিনার পতনের পরে তার ঘুম ভেঙেছে এবং সেখানে কিন্তু হিউজলি বাংলাদেশে যা কান্নাকাটি হচ্ছে তার চেয়ে বেশি কান্নাকাটি হচ্ছে ইন্ডিয়ায়, বলেন মিডিয়া বলেন আর পলিটিক্যাল ময়দানে বলেন। তো হিউজলি তারা সেখানে আপসেট হয়েছে, এটার প্রতিশোধ এবং তারা এখানে নিত। এবং ওয়ার্ল্ড ওয়াইড ভারতের যে ডিপ্লোম্যাটিক আপনার রিচ, এটা কিন্তু অনেক হাই এবং স্ট্রং। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, আমেরিকা বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, সর্বত্র তাদের প্রতিনিধি আছে। তারা কিন্তু বাংলাদেশকে মানে ডিপ্লোম্যাটিক্যালি অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারত। The reason that Dr. Yunus in the power now, and he is an international personality, Nobel laureate, এবং তার কিন্তু ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ সারা ওয়ার্ল্ডে অনেক, যেটা অন্যান্য অনেক রাষ্ট্র মিলে যে প্রিভিলেজটা নাই, সেটা ডক্টর ইউনুসের আছে। দিস ইজ দ্য মোস্ট সাকসেস, যে ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছেন, নাহলে বাংলাদেশ আবার পরিবর্তন হয়ে যেত, আবার স্বৈরাচার এসে যেত। সেই সম্ভাবনা এটা তো আমরা দেখছি। সুতরাং তার সাথে আমাদের যে কথা হয়েছে, তিনি বলেছেন যে আসলে আমরা প্রোপাগান্ডার শিকার। তা আমরা রাত দিন প্রোপাগান্ডা মোকাবেলা করে সময় পাই না, এই চলে যাচ্ছে, এই হচ্ছে না, হ্যান হচ্ছে না, এই সমস্ত জিনিস মোকাবেলা করে সময় পাচ্ছি না। কাজের সময়টা তো আমরা পেতে হবে, তাই না? আমাদের উচিত হচ্ছে, আমরা নাগরিক বলি আর রাজনৈতিক দল বলি, এই কজটাকে সাপোর্ট করা, আমরা দেশটাকে স্টেবিলাইজ করি এবং যে আকাঙ্ক্ষা নিয়ে একটা নতুন পরিবর্তন হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা একটা যোগ্য জায়গায় যেন চলে আসে। গরম ভাত খাইতে আমাদের তো মুখ পূর্বেই, কারণ আমরা বাঙালি সবসময় আমরা গরম ভাত খাইতে চাই, এখনই আমরা খাবো, এখনই আমাদেরকে খাইতে হবে। এই যে খাই খাই জিনিসটা যদি আমরা বাদ দিয়ে, আমরা যদি একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আমরা নিজেরা যদি কাজ করতে পারি, বৃহত্তর মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ গঠনের ক্ষেত্রে, এটা যেই করুক তাকে সাপোর্ট করা, তাকে নিজেদের এক্সপার্টিস দিয়ে তাকে শক্তিশালী করা, তাহলে কিন্তু আমরা সেই বাংলাদেশটা পাবো। সরকার এ পর্যন্ত যতগুলো কমিশন গঠন করেছে, সেই কমিশনে কোনো আলেমকে রাখা হয়নি। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা দুদিকেই। আসল কথা হচ্ছে, সরকার যারা চালায় তাদের মধ্যে তো মানে ওই আলেম মাদ্রাসা এগুলো নাই। কাজ যখন করে তারা এর বিরোধী না, কাজ যখন করে করে যার সাথে যে সম্পর্কটা নাই, এটা ব্রেইনে এই সময় আসে না, কাজ করে না। এটা একটা, যদিও যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন তাদের জন্য এটা উচিত না এবং তাদের কাছ থেকে এটা আশা করা যায় না, কারণ তারা সবার জিনিসগুলো, যে কথা বলতে পারে না তার কথাটা উনি চিন্তা করবেন। এটা এক জায়গায় এক ধরনের সীমাবদ্ধতা আমি বলবো যারা দায়িত্বে আছে। আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা উলামা সমাজের। তারা কিন্তু চান যে আমরা যোগ্য জায়গায় থাকবো, কিন্তু যোগ্য জায়গায় যাওয়ার জন্য যে কাজটা করা দরকার, যে কমিউনিকেশন গড়ে তোলা দরকার, যে রিপ্রেজেন্টেশন দরকার, সেটা কিন্তু আমাদের নাই। আমরা জীবন দিয়ে ঘরে বসে থাকি। হ্যাঁ, তো এটা আমাদের পক্ষ থেকে, ইভেন আপনি দেখেন, আমি একাধিকবার লন্ডন থেকে যোগাযোগ করেছি যে হেফাজতে ইসলামের 5 তারিখের যে গণহত্যা হলো, এই গণহত্যার রিপোর্টটা, এই একটা তদন্ত কমিশন গঠনের জন্য একটা দাবি আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলাম থেকে মাত্র কয়দিন আগে করা হয়েছে। কিন্তু একাধিকবার আমি যোগাযোগ করেছি যে কেন নয়, আপনারা এখন যোগাযোগটা করবেন, এখন একটা দাবি তুলবেন। তো কমিশন 5টা গঠন করেছেন, আরেকটা কমিশন করেন যে এই 5 তারিখ এবং মোদি আন্দোলনে যে সমস্ত মেসাকার হয়েছে, শহীদ হয়েছে মানুষ, তাদের জন্য একটা কমিশন গঠন করেন, তাদের তালিকা করার জন্য। গভর্নমেন্ট ইজ লায়েবল টু ডু দিস। তো এবং বরং তার আগে আমি ধন্যবাদ জানাই, দাবি জানিয়েছেন কর্নেল ওলি চট্টগ্রাম থেকে, এবং কোর্টে একজনের মামলাও করেছেন একজন উকিলে। কিন্তু এটা ইনস্টিটিউশনালি আমাদের পক্ষ থেকে এটা করা উচিত ছিল, সেটা করা হয়েছে এখন এসে। আমি এই জন্য ধন্যবাদ জানাই। ফাইনালি এর জন্য তারা বলেছেন যে এখানে মামলা করতে গেলে, কমিশন করতে গেলে অনেকগুলো বিষয়ের দাবি, কিন্তু নিজে মামলা করার জন্য আপনাকে ফ্যাক্ট লাগবে। এই ফ্যাক্টের দায়িত্বটা আপনি গভর্নমেন্টকে দিতে পারতেন। গভর্নমেন্ট যদি ইলেকশন কমিশনের জন্য কমিশন করেন, কনস্টিটিউশনের জন্য কমিশন করেন, তাই না? তারপরে অন্যান্য বিষয়ে কমিশন করেন, তাইলে একটা কমিশন তো, যে মানুষ মারা গেল, যে নাগরিকদের মৃত্যুর জীবনের বিনিময়ে আপনার আজকে পাওয়ারে, তো মূলত তাদেরকে ফাইন্ড আউট করা, এই দাবিটা তো অনেক গুরুত্বপূর্ণ।
সেটা তার কাছে করা যেত। আপনি একটা কমিশন করেন ৩ জন আর ৫ জনে যাই হোক, তারা নিজেদের দায়িত্বে এই ফ্যাক্ট গুলো খুঁজে বের করবে। মামলার কাজ সহজ হয়ে যায় তখন। তো আমরা দাবি জানাতে আমরা অনেক সময় লজ্জিত থাকি, আমরা মনে করি যে আমার কথা কে শুনবে, এটাও থাকে। অথবা আ এখানে নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং এরও একটা ব্যাপার থাকে। এইসব মিলিয়ে আর সেই ধরনের যথেষ্ট এক্সপার্টিজও আমাদের কাছে নাই। না থাকার কারণে সময়ের কাজ সময়ে হয় না। এগুলো দেরিতে হয় এবং যেটা এবারও কিছুটা দেরিতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই নেতৃবৃন্দকে, তারা এটা করেছেন।